স্বাগত টিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2 ডিসেম্বরে তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিট করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি তা অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানান ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে এটিল ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি পুলিশ সুপারিশ কমিটি। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল বিএনপির। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। 5 আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আর বিভিন্ন খাতে দেয়া কর ছাড় অব্যাহতি এবং প্রণোদনা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 50 বছর ধরে অনেক খাতে কর ছাড় দেয়া হলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। সবাইকে কর পরিশোধের আহ্বান জানান এই উপদেষ্টা। রাজস্ব আহরণে এনবিআরের 3টি খাতের মধ্যে মূসক বা ভ্যাট অন্যতম। ভ্যাট দিবসের অনুষ্ঠানে সে কথা স্মরণ করিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের তাগিদ দেন জনগণের দেয়া ভ্যাট নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেয়ার। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমরা কিভাবে আমাদের ট্যাক্স রেভিনিউটাকে বাড়াবো। কাস্টমস থেকে খুব বেশি ডিউটি ইম্পোজ করে বাড়ানোর সুযোগ নানা কারণে নাই। আমাদের মূল সোর্স হচ্ছে ভিএটি এবং আমাদের আয়কর। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। এ সময় রাজস্ব আহরণে এনবিআরের সক্ষমতা বাড়াতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন অর্থ সচিব। গত বছর আমরা
আয়কর বিভাগের ব্যাপক এক্সপানশনের অনুমোদন দিয়েছি। এই বছর আমরা এনবিআর এর কাস্টমস এবং বিএটিরও ব্যাপক এক্সপানশনের অনুমোদন দিয়েছি। আমরা আশা করছি যে এটা কার্যকর হলে আমাদের সরকারের রাজস্ব আহরণ অনেক বাড়বে। পরে অর্থ উপদেষ্টা বলেন, প্রত্যেক নাগরিকের উচিত কর দেয়া। তাগিদ দেন সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান বাড়ানোর। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে, কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন, ট্যাক্স আয়, তো সেবাটাও বিঘ্নিত হয়। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 50 বছর ধরে অনেক খাতকে সুবিধা দিলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। রাজস্ব আহরণের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। সবাই মনে রাখবে, এটা কিন্তু দেশের উন্নতির জন্য। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সরবরাহ চেইন ঠিক রাখতে বাস্তবতা মেনেই তেলের দাম 8 টাকা বাড়ানো হয়েছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর পল্টনে ইআরএফ প্রাণ আরএফএল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অবশ্যই কিছুটা কষ্ট হবে স্বীকার করেন উপদেষ্টা। বলেন, তবে এই দাম অন্য দিক দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ আমরা যদি এটা না বাড়াতাম, তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 5 দিনের মধ্যে লেনদেন, হিসাব খোলার ফর্ম, KYC সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তাও জানাতে হবে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে তথ্য স্থানান্তর হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে পাঠানো BFIU এর এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সরকার পতনের পর প্রায় 550 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব হিসাবে জমা আছে 14,500 কোটি টাকা। সিঙ্গাপুরের অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনেরও 7 বছরের সাজা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে 5ই ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24শে এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক তারেক রহমান এবং মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দেন। এছাড়া লন্ডনের নেট ওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6 কোটির বেশি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড ১ পদ এবং ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এই সময়ের মধ্যে এসব কর্মকর্তার আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের ৩ মাস সময় দেওয়া হয়। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন তাদের প্রতিবেদনে, যা আজ তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে। বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য করতে সহযোগিতা করতে চায় তুরস্কের একটি বেসরকারি নির্বাচনী সংস্থা। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেমাজ। সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের ওই সংস্থার ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে এ নিয়ে ব্রিফ করেন ইসির সচিব। দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোনো না কোনো পার্থক্য থেকে থাকে, আমরা এগুলোকে অ্যাড্রেস করে কিভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে সর্বোপরি জনগণের জন্য নির্বাচন, জনগণের বিশ্বস্ততা, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা যা কিছু করা দরকার আমরা সে বিষয়ে তাদের মতামত আশা করছি ভবিষ্যতে। আর ভবিষ্যতে আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা চাইলে তারা দিতে ইয়াসি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম খুনের বিচারের দাবিতে মায়ের ডাকের একাত্মতা অনুষ্ঠানের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা কথা বলছি তার সাথে। রাকিব, এই যে একাত্মতা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য কি আছে আমাদের জানাবেন। জি, যেমনটা বলছিলাম যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সমাবেশ করছে মায়ের ডাক নামে একটি সংগঠন, যারা নিখোঁজ এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের সময় যারা গুম এবং নিখোঁজ হয়েছেন তাদের পরিবারের স্বজনরা কিন্তু এই সমাবেশে জড়ো হয়েছেন। তারা দাবি জানিয়েছেন এবং জানাচ্ছেন যে তারা যারা নিখোঁজ এখনো রয়েছেন বা গুম রয়েছেন তাদের ফিরিয়ে দিতে হবে। এবং একই সাথে এই সমাবেশ থেকে কিন্তু আর বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে এবং জানাচ্ছেন তারা জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনা বিচার দাবি করেছেন এখানে সমাবেশ থেকে বক্তারা। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৬২৯ জনের মতো গুম হয়েছেন। বেশ কয়েকজন ফিরে আসলো, বাকিরা এখনো ফিরে আসেননি। তবে স্বজনরা কিন্তু এখানে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে তারা বলছেন যে তাদের স্বজনরা যে জীবিত আছেন কিনা, এখনো ওইখানে আয়নাঘরের মতো একটি জায়গা রয়েছে যেটা নাম আলোচনা এসেছিল, সেখানে আছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে আরেকটা বিষয় একটু বলতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু শুধু যারা নিখোঁজ এবং গুম হয়েছেন তাদের স্বজনরাই নয়, এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু জড়ো হয়েছেন একাত্মতা প্রকাশ করতে। সবার একটাই দাবি, যারা নিখোঁজ এবং গুম হয়েছেন তাদের যেন ফিরিয়ে দেওয়া হয় এবং এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হয়, এমনটা দাবি জানানো হচ্ছে সমাবেশ থেকে। এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং দখলদারদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার দাবি জানিয়েছে মিরপুর সুপার মার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি। সকালে রাজধানী পল্লবীতে এক মানববন্ধনে এমন দাবি তুলে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সংসদ সদস্য এবং কাউন্সিলর সহ অন্যান্য নেতাদের নেতৃত্বে সন্ত্রাস এবং নৈরাজ্য ও চাঁদাবাজি করে আসছে শওকত। এছাড়া ক্ষমতায় না থাকলেও তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর প্রতিকারের দাবি জানিয়ে এই ধরনের নৈরাজ্য আর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। ফুটপাতে দোকান বসিয়ে অবৈধভাবে প্রত্যেকটা দোকান থেকে 50,000 1 লক্ষ টাকা প্রতি দোকান থেকে নিয়েছে, প্রতি মাসে মাসোয়ারা নিচ্ছে তারা। সত্তর, শওকত, কবির, বাপ্পি, রজব এই মার্কেট জন্মলগ্ন থেকে কোনোদিন নির্বাচনের অবৈধভাবে যা পকেট বইরা টাকা নিয়ে যায়। আমরা নির্যাতিত হয়েছি, চাঁদা দিয়েছি, মাইর খেয়েছি, এইভাবে নির্যাতিত হয়েছি, আর যেন আমরা এভাবে না হই।
বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে দ্রুতই দূষণ এবং দখলমুক্ত করা হবে। পাশাপাশি ঢাকার বেহাত হয়ে যাওয়া 21টি খালকে উদ্ধারের কাজ চলেছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদী রক্ষা কমিশন থেকে প্রাপ্ত তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। একই অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের নামে খালগুলো ভরাট করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ নদ নদীর সংখ্যা নির্ধারণ ও অবহিতকরণ এক সেমিনারের আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দূষণ ও দখলমুক্ত সহ নানা কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খাল আর নদীর মধ্যে একটা আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এর জন্যই উন্নয়নের নামে খাল ভরাটকে দুষলেন। বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, কারণ উন্নয়নের নামে খালগুলো ভরে সেখানে ড্রেন করা হয়, হুইচ ইজ নট সাফিসিয়েন্ট। এরকম প্রায় প্রতি শহরে। বুড়িগঙ্গা নদীর ভিতরে যে আপনাদের কত বছরের পুরানো ড্রেজার পড়ে আছে, সরিয়ে ফেলেন, কারণ নদী দূষণ হচ্ছে, প্লাস ওখানে পলিমাটি পড়তে পড়তে ওখানে চর হয়ে যাবে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদী এবং তুরাগ নদকে দ্রুতই দূষণ ও দখলমুক্ত করার কথা জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই তিনটি নদীকেই দখল এবং দূষণ মুক্ত করার একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। এই লক্ষ্যে নদী রক্ষা কমিশন ও জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত তালিকা যাচাই বাছাইয়ের তাগিদ আসে তার কাছ থেকে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়। এখন নদী রক্ষা কমিশন যদি বলে যে এই 224টা নদী তারা একটা রেকর্ড ধরে করেছে, তাহলে আমরা ডিসি মহোদয়দেরকে বলে দিব ভেরিফাই করে এগুলো ইনক্লুড করে আমাদেরকে পাঠিয়ে দিতে। আগামী 3 মাসের মধ্যে হাওড়, খাল ও বিলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান এই উপদেষ্টা। প্রত্যেকটা জেলা থেকে একটা নদীকে দখল এবং দূষণমুক্ত করার কাজ আমরা অচিরেই শুরু করে দেব। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণের রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠেছে ঢাকার। মঙ্গলবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ না কমার পেছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলেছেন নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি, সেটি এখন বায়ু দূষণের 1 নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি, যেটি আগে 1 নম্বরে ছিল, সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে, তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর পর সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির কয়েকশো জায়গায় হামলা করেছে তেল আবিব। এরই মধ্যে মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল শাম এর নেতৃত্বে গঠিত হয়েছে এই সরকার। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এখন বিদ্রোহী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনে। এরই মধ্যে বিদ্রোহীরা মোহাম্মদ আল বশিরকে এই সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ৪১ বছরের বশির বর্তমানে এইচটিএস পরিচালিত সিরিয়ান সালভেশন ইদলিব অঞ্চলের উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই হবে অন্তর্বর্তী সরকার। পেশায় প্রকৌশলী আল বশিরের জন্ম ১৯৮৩ সালে ইদলিব অঞ্চলের আল জাওয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন তিনি। এরই মধ্যে সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন। সোমবার এইচটিএস এর প্রকাশিত এক ভিডিওতে আল বশিরের সঙ্গে এইচটিএস এর নেতা জোলানি সহ সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বৈঠক করতে দেখা যায়। এদিকে ক্ষমতা হারানো বাশার আল আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করেনি রাশিয়া। এরই মধ্যে সোমবার রাতভর রাজধানী দামেস্ক সহ হোমসের বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। অঞ্চলগুলোয় বিভিন্ন গোষ্ঠীর অবাধে অস্ত্র ব্যবহার বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় আইডিএফ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলের দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি দখলে নিল গোষ্ঠীটি। দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, গত ৬ মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল আরাকান আর্মি। শেষ পর্যন্ত জান্তা বাহিনীর দখলে থাকা সীমান্ত এলাকাটি রবিবার দখলে নিয়েছে তারা। এই অভিযানে ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ ১৫ জন সামরিক বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। এর মধ্যে মিয়ানমারের আরও ২ শহর বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া নিয়ন্ত্রণেরও দাবি জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এই আদেশ দেন। ঋণের টাকা আদায়ের জন্য চট্টগ্রামের বৃহৎ শিল্প গ্রুপ এস আলমের মালিক সাইফুল ইসলাম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। তারা জানান, চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকগুলো গ্রুপটির কাছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা পাওনা। দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। খুলনায় শহীদ হাদিস পার্কে সদর জেলা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বর্ণাঢ্য আয়োজনে ভোলা ও নড়াইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। সকালে ভোলার জেলার প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। আর নড়াইলে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বরিশালে গুম ও হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর বিভিন্ন কলেজের সামনেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গুমের শিকার পরিবারের সদস্যরা বিগত ১৬ বছরে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান। নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভ স্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা সকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে নিয়োগ বিধি সংস্কারের দাবি জানান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।